বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক, যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, সকলকেই পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। জুমে ক্লাসে এখন আমার সঙ্গে কয়েকজন শিক্ষার্থী যুক্ত আছে, আমরা তাদের পরিচয়টা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজ সরকার, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র, বিজ্ঞান বিভাগে। ধন্যবাদ তাজকে। তারপর আসসালামু আলাইকুম, আমি তাবিয়া তাবাচ্ছুম বৃষ্টি, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ধন্যবাদ বৃষ্টিকে। তারপর বিন্দু আনমিউট করে নাও। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত আছে নদিয়া বিন্দু, এবং শুনতে পাচ্ছ? তাহলে আমরা ক্লাসটিতে চলে যাচ্ছি। নেটের একটু সমস্যা আছে। ওকে, আসলে নেটের একটু সমস্যা আমরা বুঝতে পারছি। তারপরে যে তোমরা ক্লাসে যুক্ত আছো, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। পাঠ নিব 9ম 10ম শ্রেণী বাংলা সাহিত্য বিষয়ে। তো ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো, গত ক্লাসে আমরা এটার প্রথম অংশ নিয়েছিলাম। ছবিগুলোতে কিছু ভদ্র সম্প্রদায়, তথাকথিত ভদ্র সম্প্রদায়ের ছবি আছে এখানে, যারা অভিজাত শ্রেণী। এই ছবিগুলোতে আছে নিচু শ্রেণী বা ছোট লোক সম্প্রদায়ের ছবি। তো আজকে আমাদের পাঠ শিরোনাম উপেক্ষিত শক্তি উদ্বোধন, লিখেছেন কাজী নজরুল ইসলাম। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, আজকের অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা বর্ণনা করতে পারবে। আমি আশা করছি ওই তোমাদের সামনে আছে। হ্যাঁ, বলো। তা আজ কিছু বলতে চাচ্ছ? ম্যাম, একটা শব্দ হইতেছে, কালকের মতোই একটা শব্দ হইতেছে। ও আচ্ছা, নেটের সমস্যার কারণে এরকম হয়ে থাকে, এটা আমিও সঠিক বুঝতে পারতেছি না কিসের শব্দ। এখনো পাচ্ছ? না, এখন শোনা যাচ্ছে না আবার। আচ্ছা, ওকে। তাহলে বইটা তোমাদের সামনে খোলা রেখো। প্রথমে আমরা লেখক পরিচিতি জেনে নেই। কালকে আমি বিশদ আলোচনা করেছিলাম, আজকে একটু বলে যাচ্ছি শুধু। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, সাম্যের কবি, দ্রোহের কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 24 মে, 11 জ্যৈষ্ঠ 1306 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আমরা ওনার জন্মদিবসে গত তারিখে কি ক্লাস নিয়েছিলাম ওনার স্মরণে, তো আজকের দ্বিতীয় অংশ। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ, মাতার নাম জাহেদা খাতুন। তিনি 10ম শ্রেণী পড়াকালীন অবস্থায় কি লেখালেখিতে হাতে খড়ি, এবং ওই সময় কি তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন। দারিদ্র্যের কারণে পড়াশোনায় বেশি দূর এগোতে পারেনি, এর জন্য কি ছোটবেলা তাকে লেটোগানের দলেও যোগ দিতে হয়েছে। আর তিনি 10ম শ্রেণীতে পড়া অবস্থায় 1917 সালে বাঙালি পল্টনে যোগ দেন।
আর সাপ্তাহিক বিদ্রোহী পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে এখানে, অনেক লিখেছেন সাহিত্যের সকল শাখায় কাজী নজরুল ইসলামের অবদান রয়েছে, গতদিন বলেছি, তোমরা অবগত আছো। তার রচিত গল্প, উপন্যাস, কবিতা, সমস্ত প্রবন্ধ, তারপরে নজরুল সঙ্গীত নামে তার গানের যে বিশাল ভান্ডার, সেটা কি নজরুল সঙ্গীত নামে পরিচিত। তোমরা শুনে থাকবে হয়তো, আর কালকে আমি একটা গানও শুনিয়েছিলাম তোমাদের। তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, 21 পদক 1976 সালে, স্বাধীনতা পুরস্কার 1977 সালে, পদ্মভূষণ। তিনি মাত্র 43 বছর বয়সে, তিনি 77 বছরের মতো বেঁচে ছিলেন, কিন্তু মাত্র 43 বছর বয়সে কি তিনি বাকশক্তি হারান, মানে কথা বলতে পারেননি, একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে। আর 1972 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে ঢাকায় নিয়ে আসেন ও নাগরিকত্ব প্রদান ও বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। আর তিনি মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976 সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, মসজিদের পাশে কি কবিকে সমাহিত করা হয় তার শেষ ইচ্ছা অনুযায়ী। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাই, ওই কবর থেকে যেন শুনতে পান মুয়াজ্জিনের আজান। সেজন্য কি তিনি এই তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশেই কি কবিকে সমাহিত করা হয়। তার বিখ্যাত কিছু গ্রন্থের ছবি এখানে আছে, দেখো গতকালকে দেখিয়েছিলাম। শিলিমালা, হেনা, সঞ্চিতা, সর্বহারা, নজরুল রচনাবলী, অগ্নিবীণা, ব্যথার দান, তারপরে নজরুল কবিতা সংগ্রহ, বিষের বাসী, মরুভাস্কর ইত্যাদি। তোমরা অবসর সময় কি অবশ্যই এগুলো পড়বে, বইগুলো সংগ্রহ করে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলার কারণটা কি দেখো, তিনি জনপ্রিয় বাঙালি কবি, তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল অত্যন্ত সুস্পষ্ট। তার সব সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ, এই জন্য কবিকে বিদ্রোহী কবি বলা হয়। আর ওনার বিভিন্ন সময়ের কিছু ছবি দেখো, এটা হচ্ছে তরুণ বয়সে ছাত্রাবস্থায় ছবি, তারপর দেখে এখানে বিশের ছবি, গান বাঁশি বাজাচ্ছেন তিনি। নজরুল ইসলাম কি বাঁশি বাজাতে পারতেন, গান গাইতে পারতেন, সুর করতে পারতেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, সকল বিষয় কি ওনাদের অবদান আছে। আর 24 মে, এই যে এখানে দেয়া আছে তারিখটা, 1972, বিদ্রোহী কবি নজরুলকে ঢাকায় নিয়ে এলেন বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান, এবং তাকে কি জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। আর এটা পল্টনে যোগ দেওয়ার সময়। এরপরে দেখো, এটা কবির পরিবারের সঙ্গে, নাতি নাতনিদের সঙ্গে একটা ছবি, আর এটা হচ্ছে স্ত্রী এবং সন্তানের সঙ্গে একটা পারিবারিক ছবি। তো বাপ্পি পাঠান যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, ধন্যবাদ বাপ্পিকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা এর দ্বিতীয় অংশ নিচ্ছি। আর এই প্রবন্ধটি নেওয়া হয়েছে তোমার উপেক্ষিত শক্তির উদ্বোধন নামক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত কাজী নজরুল রচনাবলী জন্ম শতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। এই যে এখানে যুগবাণী গ্রন্থের কি ছবি দেওয়া হয়েছে। শব্দার্থ জেনে নেই আমরা। দেখো, চন্ডাল শব্দের অর্থ কি? চন্ডাল শব্দের অর্থ হচ্ছে চাড়াল। মৌসুময় শব্দের অর্থ হচ্ছে কালিমাখাময়। দন্য শব্দের অর্থ
দারিদ্র, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা ক্লাসে যুক্ত হবার চেষ্টা করছো, ধন্যবাদ তোমাদের। আর ভাস্বর শব্দের অর্থ হচ্ছে দীপ্তিময়, বোধনবাসী, বোধ জাগিয়ে তোলা বাসী। এ হচ্ছে আমাদের শব্দার্থগুলো, আজকের কঠিন শব্দের অর্থ। তারপরে দেখো একক কাজ, কাজী নজরুল ইসলাম বাংলা কোন মাসে জন্মগ্রহণ করেন? বাংলা কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন? বর্তমান মাসটাই তো, তাই না? গতকাল জন্মবার্ষিকী ছিল, জ্যৈষ্ঠ মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কি ওনাকে সমাহিত করা হয়? তোমরা একটু আনমিউট করে রাখো। তাহলে আজকে দেখো গত ক্লাসে যেটুকু আলোচনা করেছিলাম, তানভীর এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, ধন্যবাদ তানভীরকে। তোমাদের থেকে কেউ পড়তে পারবে? দেখো স্লাইডেও লেখা আছে। পড়তে পারবে কেউ? এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই কি আজ আমাদের এত অধপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। তো এখানে লেখক সেই সময়কার কথা বলেছেন, গণতন্ত্র গঠিত হতে পারিতেছে না, কারণ আমরা কি সাধারণ মানুষদের কি তাদের ন্যায্য সম্মান দেই না। তারা যে মানুষ, সেটা কি আমরা মানুষ হিসেবে তাদের সেই মর্যাদাটুকু দেওয়া হয় না। গত ক্লাসে আলোচনা করেছিলাম, যখন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় বা তাদের অধিকার দাবি করে, তখন তারা কি তাদের উপর একদম মারমুখী হয়ে পড়ে, এবং কি ওই যে একটা কথা বলেছিল, তাদেরকে কি মাথায় বাড়ি দিয়ে একদম অজ্ঞান করে ফেলে, এরকম অবস্থা। তো আর এই কারণেই কি আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হয় না। দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। আকাশে কি অট্টালিকা নির্মাণ করা যায়? যায় না। আকাশে অট্টালিকা বা প্রাসাদ বাড়িঘর নির্মাণ করা যায় না, সে কথাই এখানে বলেছেন লেখক। তাহলে তাদেরকে যদি আমরা বাদ দেই, যারা নিচু শ্রেণীর, ভদ্র সম্প্রদায়ের ভাষায় যারা নিচু শ্রেণীর আছে, তাদের যদি আমরা সম মর্যাদা না দিই, তাহলে কি দেশে কখনোই কি জনশক্তি গঠিত হবে না, গণতন্ত্র হবে না। আর সেই দেশে কি কোনো উন্নতির আশাও করা যায় না। সকলের কর্ম প্রচেষ্টায় কি উন্নতি হতে পারে, না হলে কি দেশে উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তারপরে দেখো, একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়ে দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিয়াছেন। তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া
তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া বাই বলিয়া ডাকিয়াছেন সেই আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মিলে ছুটিয়াছে। ব্যগ্র মানে একদম ব্যস্ত, বাহু মানে হাত মিলে কি ছুটিয়ে আছে। তো এই যে মহাত্মা গান্ধীর এখানে দুইটা ছবি আছে দেখো, তিনি কি এই যে এরকম একটা ধুতি পরে থাকতেন, উনি ওরকম জামাও পরতেন না, নিজ হাতে খাবার রান্না করে খেতেন। মানে ওনার কি কোনো গৌরব ছিল না, আভিজাত্য ছিল না। তিনি যে এত বড় মহাত্মা, মানে কি মহা আত্মা যার, সেই মহা আত্মার অধিকারী তিনি, যেখানে কি কোনো গৌরব ছিল না, অহংকার ছিল না। তিনি প্রাণের মুক্ত উদারতলে কি এই ছোট লোক সম্প্রদায়কে বক্ষে মানে বুকে জড়িয়ে জড়িয়ে ধরেছেন, তাদেরকে ভাই বলে ডেকেছেন, তাদের সম্মান দিয়েছেন। এই জন্যই কি সমস্ত ভারতবাসী তার দিকে হা হা করে ছুটিয়াছে বাহু মেলিয়া। তারপরে দেখো, ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষের ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। এই যে মানুষ এখানে কি উপেক্ষা করা হচ্ছে, ছোট লোক বলে তাকে কি ফেলে দেওয়া হয়েছে, তো তাকে ঘৃণা না করে এরকম কি বুকে জড়িয়ে নিতে হবে, তাকে কি তার অধিকার দিতে হবে, তার পাশে থাকতে হবে। আর মানুষকে উপেক্ষা করার তা কি আত্মার ধর্ম নয়। এটা কোনো ধর্মেই কি এটা নেই যে কোনো মানুষকে কি অবহেলা করার। তারপরে দেখো, আমাদের এই পতিত চন্ডাল মানে চারাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মতো দিন বসন করিয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীতে সুর দেই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। তো এইটুকু বলে কি লেখক এখানে শেষ করেছেন। তাহলে এই যে পতিত যারা ছোট লোক ভাইদের কি বুকে ধরে নিতে হবে, হ্যাঁ, তাদেরকে তাদের মতো দিন বসন মানে দরিদ্র কাপড় পরিয়া তাহারা যেরকম পরে, তাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে। তাদের যদি আমরা সঠিক মর্যাদা দিয়ে বুকে জড়িয়ে ধরি, তাহলে কি বিশ্ব তোমাকে নমস্কার করবে, মানে সম্মান দিবে। আর বোধনবাসীতে সুর দেওয়ার কথা বলেছেন এখানে। বোধনবাসী হচ্ছে বোধ জাগিয়ে তোলার বাসী। আমাদের বোধ জাগ্রত নয় বলেই কি আমরা এই যে ছোট লোকদের কি অবহেলা করি। তো এটা কি কোনো আত্মার ধর্ম নয়, তাদেরকে কি অবহেলা করা যাবে না। এটাই মূলত এই লেখার মূল বক্তব্য। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করেছেন এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক থেকে নেওয়া হয়েছে। আর আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কি যে গল্পটা আজকে আমরা পড়লাম, এটাতে কি ফুটে উঠেছে? সাম্যবাদী মানসিকতার পরিচয় এখানে ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা কি অত্যন্ত জরুরি, আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ কি সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবেই কি আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এখানে দেখো মূল্যায়নের কিছু প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো? জি ম্যাম। প্রশ্নটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পিতামাতার নাম কি, বলতে পারবে? কাজী নজরুল ইসলামের পিতামাতার নাম?
হ্যালো। যুগবাণী দিনের যাত্রী কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ আর বোধনবাসী কি? উত্তরগুলো দেবার চেষ্টা করো তোমরা, আনমিউট করে কথা বলো। বোধনবাসী কি? বোধ জাগিয়ে তোলার বাসী। উপেক্ষিত শক্তির উদ্বোধনে লেখক কি জরুরি মনে করেছেন? লেখকের মতে কারা দেশে যুগান্তর আনবে? ছোট লোক সম্প্রদায়, তাই নয় কি? লেখকের মতে জি ম্যাম। ছোট লোক সম্প্রদায় কি দেশে যুগান্তর আনবে বলে তিনি মনে করেন। একটা বাড়ির কাজ তোমাদের জন্য, দেখো আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান কি ব্যাখ্যা করো। আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান, শ্রমজীবী যারা আছে সেটা বুঝিয়ে দিয়েছি, তাদের অবদানই কি আজকের এই সভ্যতা, সেটা আমাদের সকলের জানা। তো এটা তোমরা বাড়িতে একটু বাড়ির কাজ করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে কি অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ ম্যাম।